আপনাদের। জনাব মোজাম্মেল বাবু, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মানহানি মামলা করেছেন এবং সংসদে এরকম আলোচনা হয়েছে যে মাহফুজ আনামের ভুল তথ্যের কারণে বা মাহফুজ আনামের কর্মকাণ্ডের কারণে সরকারকে, রাষ্ট্রকে, সবাইকে অনেক সাফার করতে হয়েছে, এরকম লম্বা বক্তৃতা দিচ্ছে। আমাদের সংসদ সদস্যরা কি যে মাহফুজ আনাম ভুল করেছেন সেটি জানতে পারলেন, বুঝতে পারলেন উনি স্বীকার করার পর? না, মানে আমাদের সংসদ সদস্যরা কে কি বলেছে এটা ভিন্ন প্রেক্ষাপট। আমাদের অনেক সংসদ সদস্যের ওই সময়ের ভূমিকা, তাদের নিজেদের অনেকের ভূমিকা সেই সময় সাহসী ছিল না। সুতরাং তাদেরকে আমি মাহফুজ আনাম আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, তার সম্পর্কে এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি। ৩রা নভেম্বর 2014 সালে তার একদিন দুই দিন আগে তিনি একটি কমেন্ট্রি লিখেছিলেন, হাওভার থ্যাংক ইউ শেখ হাসিনা, যে যুদ্ধাপরাধের বিচার, আপনার অনেক অনেক কিছুই আমি একমত না, আপনার অনেক অনেক উন্নয়নের ক্লেইমের সাথে আমি একমত না, আপনার অনেক ক্লেইমই ঠিক না, তথাপি হাওভার যুদ্ধাপরাধের বিচার। সেই দিন আমি কলাম লিখেছিলাম। আজকে যেটা জাতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একটু ক্রেডিট নেই, যে মাহফুজ আনামের দিক থেকে অনেক বেশি সততার কাজ হতো যদি তিনি যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে 5ই জানুয়ারি নির্বাচন বানচালের লক্ষ্যে নেওয়া তার নিজের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে আগে দুঃখ প্রকাশ করতেন। শুধু তাই নয়, 2007 সালের -2 ফর্মুলা বাস্তবায়নে তার কি ভূমিকা ছিল সেটার কৈফিয়তও দেশবাসীকে তার দিতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং সেনা সমর্থনে ডক্টর ইউনূসের নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে তিনি কতটুকু জড়িত ছিলেন, সে দলের সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব নেওয়ার তথ্য কতখানি সঠিক তাও জাতিকে জানাতে হবে। মাহফুজ আনাম রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আবুল মনসুর আহমেদের ছেলে। শেখ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আবুল মনসুর আহমেদের রাজনৈতিক মতের ভিন্নতা আপনারা জানেন। শেখ হাসিনার বেশিরভাগ ক্লেইম তার কাছে গ্রহণযোগ্য না হওয়া এবং 2007 সালে কিংস পার্টির গঠনের পেছনে মুজিব তনয়ের বিরুদ্ধে তার কোনো পুরনো স্কোর সেটেলমেন্টের বিষয় আছে কিনা সেটাও তার পরিষ্কার করতে হবে। আপনি কেন বলছেন যে এটি জাতির প্রশ্ন? এখন তো জাতির প্রশ্ন, এখন তো জাতির প্রশ্ন আপনি কি করে নিতে? আমি যখন এই প্রশ্নটা করেছিলাম তখন আমার কলামে করেছিলাম, কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই, আমার প্রশ্নটা নিশ্চয়ই তার মনে ছিল। উনি একটা উপযুক্ত সময় আমার এক তরুণ সাংবাদিক বন্ধু প্রশ্ন করায়, কারণ প্রশ্নটা তার কাছে নতুন নয়। উনি অনেকে বলেছেন যে উনি অপ্রস্তুত অবস্থায় হুট করে অনেকে 5টি আলাদা বিষয় তুলে ধরেছেন আপনার লেখায়, উনি জবাব দিয়েছেন একটির বিষয়। না, এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে, প্রত্যেকটা একই সূত্রে গাঁথা। এখানে একটা ইন্টারেস্টিং ইভেন্ট আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। উনি বলেছেন ডিজিএফআই সরবরাহকৃত নিউজ ছেপে তিনি, উনি ঠিক এভাবে কথাটি বলেননি। আমি শুনেছি যেরকম সেটি বলেছেন যে এটি আনভেরিফাইড অবস্থায় এটি ছাপানো হয়েছে, যেটি তার সম্পাদকীয় জীবনে একটি ভুল ছিল, যেটি সাংবাদিকতার জীবনে ভুল ছিল। এবং ডিজিএফআই সরবরাহকৃত কথাটা বলেছেন না? জি, ডিজিএফআই সরবরাহকৃত বলেছেন। এবং সেই সময় তদানীন্তন কিছু ডিজিএফআই কর্মকর্তা তো এই সমাজেরই মানুষ, তাদের সাথে আমাদের কথা হয় এখনো, তারা কেউ কেউ বেঁচেও আছেন, তাদের কেউ কেউ মানে এই সরকারের আমলে কয়েকদিন আগে পর্যন্ত রাষ্ট্রদূত ছিলেন একটি গুরুত্বপূর্ণ দেশে। এবং তাদের বক্তব্য হচ্ছে আপনাদের 111টাকে বুঝতে হবে। 111 হচ্ছে একটা -2 ফর্মুলা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের চেয়ারম্যান ডক্টর ইউনূস। আজকে ডক্টর ইউনূস পার্টনার ইন ক্রাইম উইথ মাহফুজ আনাম বিবৃতি দিয়েছেন, ইট ওয়াজ ব্রেভ অফ হিম টু অ্যাডমিট মিস্টেক। এটা আমরা অপেক্ষাই করছিলাম, বিকজ যেই ক্রাইমটা সংগঠিত, ডক্টর ইউনূস না, এটা তথ্যমন্ত্রী, ইনফরমেশন মিনিস্টারের তথ্য। এই ধরনের একটা ইনফরমেশন আমরা ডক্টর ইউনূসের কাছ থেকেও চাই, বিকজ তারা তো পার্টনার ইন ক্রাইম। ওই সময় ডক্টর ইউনূসের এই যে ষড়যন্ত্রটা ছিল, তার চেয়ারম্যান ছিল ডক্টর ইউনূস, মাহফুজ আনাম ছিলেন সেন্ট্রাল কমিটির একজন সদস্য, এবং এখনকার অনেক ডিজিএফআই সদস্য যারা তখন ছিলেন তারা বলে, আমরা তো লেখি না, আমরা তো সাংবাদিক না। মাহফুজ আনামের নেতৃত্বের টিমই আমাদেরকে নিউজগুলি বানিয়ে দিত দুই নেত্রীর বিরুদ্ধে। এবং একটু শুনেন
এবং তাদের পেশাগত জীবনের সবচেয়ে বড় ভুল মাহফুজা নামের সরবরাহকৃত সংবাদের উপর ভিত্তি করে একটা রাজনৈতিক পরিকল্পনা করা এবং সেটা অন্যান্য পত্রিকায় ছাপানো। আমি একটু রিয়াজ ভাইয়ের কাছে যেতে চাই যে রিয়াজ ভাই এই প্রসঙ্গে আপনার একটু মতামত জানতে চাইবো যে আসলে এরকম আনভেরিফাইড নিউজ ছাপানো যদি একজন সম্পাদক সেই ভুলটি মনেই করেন, যদি মনে করেন যে উনি যদি চাপে থাকেন, আপনি তো খালেদ একদম প্রিমিসটাই যা শুরু করছেন 7 দিন আগে ওখানেই আছেন। চাপের কি? উনি তো এই পরিকল্পনার অংশ, ওনাকে চাপ দেবে কে? না, আমি সেটাই বলছি উনি তো যদি চাপ না হয়, যদি উনি প্রেমিসের অংশ হন, তাহলে উনি 9 বছর পরে এটি আবার স্বীকার করে কি কোন চাপের কথাই বললেন? তিনি এই 9 বছর পরে উনি স্বীকার করলেন কেন? ওনাকে আবার চাপ দেওয়া হয়েছে? আপনার টাইমিংটা দেখতে হবে। 11ই জানুয়ারি তারা সরকার দখল করলো, বা 11ই ফেব্রুয়ারি দল গঠনের ঘোষণা দিল নাগরিক শক্তি, ডক্টর ইউনূস, মাহফুজ আনাম তার জেনারেল সেক্রেটারি, মাহফুজ আনাম পরে অস্বীকার করেছেন যে তিনি এই প্রশ্ন আরেকবার করেন, অস্বীকার করবে না, বিকজ এনাফ ডকুমেন্টারি এভিডেন্স আছে। এই এবং SMS চাইলেন, ইমেল চাইলেন। এই দল গঠনের প্রক্রিয়াটা ফেইল করবার পর জুলাই মাসে এসে উনি তার অবস্থান পরিবর্তন করলেন, এবং উনি ওনার অবস্থান পরিবর্তন করলেও উনি নিশ্চিত জানতেন 100 শেখ হাসিনাকে উনি ফেলে দিতে পারবেন। এখন লাস্ট লাইনটার উত্তর শুনে নেন। 5 জানুয়ারি পর্যন্ত ওনারা ট্রাই করে গেছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। যখন পারলেন না, এখন তার স্বীকারোক্তির মাধ্যমে এই যে আপনারা 2-1 বলবেন যে যাই হোক, এই যে তথ্যমন্ত্রী না বুঝে বলবে যে ব্রেভ অফ হিম, তথ্যমন্ত্রী কি জানে এই পুরো পরিকল্পনা? না, সেটা ঠিক আছে, আপনি হয়তো তার চেয়ে বেশি জানতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে, আর আমি এই হেডলাইনটা নিয়েও নিশ্চিত না, এখন কেন হেডলাইনটাও নিশ্চিত না। এখন উনি বলে এখন কি রিয়াজ ভাই, আমাদের উপর যখন চাপ সৃষ্টি করা হতো, আমার একটা শো শেষে আমি আর নুরুল কবির ভাই বাসায় গেলে আমাদের গ্রেফতার করা হবে দেখে সারা রাত কবির ভাই ভাউচ করবে, নুরুল কবির ভাই সারা রাত আমরা গাড়ি করে ঘুরেছি, আমরা উনিও ওনার বাসায় যায়নি, আমিও আমার, এতে তো আমাদেরকে মেরে ফেলা হয়নি। কিন্তু আপনারা আবারও আমি আপনাকে অনুরোধ করি, না কিন্তু আপনার এখানে আমিও তো অনেক প্রোগ্রাম করেছি এবং আপনি কায়দায় করে বহু কথা, আপনারাও অনেক কথা বলেছেন, আপনাদের বিরুদ্ধে আমরাও বলছি, আপনাদের কি মেরে ফেলা হয়েছে? না। আপনারা একটা প্রশ্ন করি, এটা তো যদি প্রেসারে ছাপা হয়, আপনারা এই প্রিমিসটা কেন নিতে চাচ্ছেন না? আপনি আমাদের এত শ্রদ্ধেয় একজন বড় ভাই, যে ওনারা তো ঘোষণা দিয়ে দল করেছে। এইখানে আমি দলের প্রশ্ন, আমরা সাংবাদিকদের ঠিক আছে, ওই মিটিং এ তো আপনি ছিলেন না, ওই মিটিং এ ছিলেন না। মাহফুজ আনাম যে মিটিং এ বললেন আপনাদেরকে আমরা এনেছি, আপনাদের আমার কথা শুনতে হবে, মইনুল হোসেনের নেতৃত্বে যে মিটিংটা হয়, সুতরাং ওই সরকার তো তার সরকার, সেই সরকার তাকে, তার ভয়ের কি? না, আপনার আমার ভয়ের ব্যাপার আছে, কিন্তু এটা অতি সরলীকরণ করা হচ্ছে কিনা, কারণ হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু এই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি এই সরকারের অনেকে কিন্তু বলেছেন যে, তাহলে তো আপনাকে আমার সময় দিতে হবে। এটা তো 27 মাসের একটা পরিকল্পনা, সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলন থেকে শুরু, মাহফুজ আনাম, মতিউর রহমান এবং দেবপ্রিয় ভট্টাচার্য রাজনীতিদের চরিত্র হরণের যে মুভমেন্টটা শুরু করে, সেটাই তো কালমিনেট করে -2 ফর্মুলায়। আমার মনে হয় যে আমরা একটু সাংবাদিকতার মধ্যে থাকি, না এটা কি সাংবাদিকতার বাইরে? না, আমরা একটু সাংবাদিকতার মধ্যে থাকি, আপনি বলেন, আমি আমার পছন্দের টপিকে থাকি, সাংবাদিকতার বাইরে কি বললাম আমি? সবকিছু সাংবাদিকতার মধ্যে। আমি শুধু জানতে চাইতেছি সাংবাদিকতার বিচ্যুতিটি, মানে সাংবাদিকই না, উনি তো রাজনৈতিক দল করতে চেয়েছেন, আপনি ওনাকে সাংবাদিক হিসেবে ট্রিট করে নিজেকে খাটো করছেন কেন? রাজনৈতিক দল করতে চেয়েছেন এরকম কাউকে কি সাংবাদিক বলা যাবে না? না, উনি তো দল করে মাইনাস করতে চেয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছেন, এখানে সাংবাদিকতার কি? রাষ্ট্রের সেটারও তো কোনো সাবস্টেন্স নেই। অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে, দল গঠনের অসংখ্য ছবি মতিউর রহমানের, এবং এমন প্রমাণও আছে যে -2 ফর্মুলার অংশ হিসেবে যখন ইয়াদউদ্দিন আহমেদ বক্তৃতা দেন, ওই বক্তৃতাটাও মাহফুজ আনামের টিমের লিখে দেওয়া, ফখরুদ্দিনের বক্তৃতাটা মাহফুজ আনামের টিমের লিখে দেওয়া, 100 দিনের কর্মসূচি মাহফুজ আনামের টিমের লিখে, এইটা বলা প্রথমে আমি আমানুল্লাহ কবিরের ধন্যবাদ দিতে চাই। আমরা যে সবাই জানি তার শরীর অত্যন্ত খারাপ ছিল, বড় রোগ ধরা পড়েছিল, অনেক কষ্টের মধ্যে ছিলেন, তারপরে উনি সুস্থ হয়ে আবারও কন্ট্রিবিউট করতে চাচ্ছেন এবং নিজেই ফোনে যুক্ত হয়েছেন। সেই সময় সত্য তুলে ধরা, তা নাহলে আমি একা বলার পরে সেটা আমি প্রতিষ্ঠিত করতে পারতাম না। যে সরকারকে মাহফুজ আনাম বলেছে আমরা এনেছি এবং যেই সরকারকে তারা অপারেট করতো, সেখান থেকে তো প্রেশারের কিছু নাই, এটাই আমার বক্তব্যের প্রমাণ। তারাই ডকুমেন্ট রিপোর্ট তৈরি করতো 2 নেত্রীকে স্ক্যান্ডালাইজ করার জন্য, নিজে ছাপতো এবং তাদের সেক্রেটারিয়েট ডিজিএফ এর মাধ্যমে অন্য জায়গায় ছাপানোর বন্দোবস্ত করতো। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং মাহফুজ আনামের জন্য আমি
পণ্ডিত বড় ভাইয়ের কাছ থেকে। কতদিন ধরে জানেন বাবু ভাই? একদম 111 থেকে জানি। আপনি কবে? অসংখ্যবার। আর তো শুনি নাই। অসংখ্যবার লিখেছি এবং আপনাদের মতো শিশু সাংবাদিকরা সেই নিয়ে প্রশ্ন করার আগে মাহফুজ আনামকে আমি 14 সালে এই ইস্যুটা উঠে আসার আগেও আমরা তখন কলাম লিখেছি। আমি যেটা আপনাকে বলছিলাম, আমি মাহফুজ আনামের জন্য একটা বাগধারা তৈরি করতে যাচ্ছিলাম। উনি যেটা করেছে, অপরাধটা কোথায়? আমরা এতদিন জানতাম লঘু পাপে গুরুদণ্ড। মাহফুজ আনাম যেটা করেছে, গুরু পাপে লঘু ক্ষমা। উনি পুরা কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিলেন, এটাকে খাটো করে দেখার জন্য। আমি শুধু সর্বভারতীয় সংবাদ চেপে ভুল করেছি এবং সাথে সাথে আমাদের তথ্যমন্ত্রী সাহেব না বুঝে, কেউ বুঝে ডাইলিউট করা শুরু করলো। আরে ক্ষমাই তো চাইছে, যথেষ্ট না এটার জন্য। মাহফুজ ভাইকে এখন ক্ষমা চাইতে হইলো কেন? ক্ষমা চাইতে হইলো হচ্ছে প্রথমত হচ্ছে যে উনি তো শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন শেখ হাসিনা রেজিমের পতন ঘটাইতে। উনি এখন মনে করছে যে শেখ হাসিনাকে আমি 5ই জানুয়ারি, পরবর্তী 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার মাধ্যমে ঠেকাতে পারি নাই। এখন যদি একটু ডিফিউজ করে ক্ষমা চাই, যে ওনার অনেক সমর্থক পাওয়া যাচ্ছে না, অনেকে বলছে যে ক্ষমা চাইতে ওরে মাফ করে দেওয়া হোক। মানে ক্ষমা চাওয়ার আগে ওনার কি ছিল, ক্ষমা চাওয়ার পরে ওনার কি লাভ হয়েছে? লাভের তো কিছু নাই তো, মানে সেটা কেন করবেন? ক্ষমা চেয়ে যে হিরো হওয়ার জন্য ভুলগুলি তো ছিলই। এই প্রশ্নগুলি তো আমি মোজাম্মেল বাবু করছি বিভিন্ন পার্টি। আমরা শিশু সাংবাদিকরা ছাড়া আপনারা যারা পৌর সাংবাদিক আছেন তারা তো ছিলেন বাংলাদেশে জীবিত। পার্টিতে যখন যায় তখন তাকে প্রশ্ন করা হয়। তো এখন কথাটা হচ্ছে যে 25 বছরে তো প্রত্যেকে মানুষের একটা আত্মোপলব্ধি হয়। 25 বছরে একটা দুইটা ক্ষমা চায় যদি 25 বছরে মাহফুজ আনাম যে ভুলটা করছে তার স্লোগান নির্বাচনে, জি, উইদাউট ফিয়ার এন্ড ফেভার, তখন সেই দিনই তিনি দুইটা ঘটনা করলেন। এক, উনি স্বীকার করলেন, উনি বললেন, স্বীকার করলেন না, উনি ফিয়ারে করেছেন, স্বীকার করলেন। আসলে তো উনি কনস্পিরেসির পার্ট ছিলেন, ওই গুরু পাপটা স্বীকার করলেন না। আর দ্বিতীয় আরেকটা কাজ করলেন, সেদিন আপনারা জানেন তাদের যে সহযোগী প্রতিষ্ঠান কিংবা তাদের ফাইন্যান্সার গ্রুপ বা মূল গ্রুপ ট্রান্সকমের একটা গ্যাস লাইন অবৈধ সংযোগের কারণে সেই দিনই কেটে দেওয়া হয়েছে। এটা সকল গণমাধ্যমের নিউজ হয়েছে এক্সেপ্ট ডেইলি স্টার এন্ড প্রথম আলো। সুতরাং 25 বছর পূর্তি ওনারা পালন করলেন ফিয়ার ও ফেভার বাদ দিয়ে সবচেয়ে বড় ফিয়ারের কথা স্বীকার করে এবং সবচেয়ে বড় ফেভার এর নিউজ করে আপনি খুশি হবেন। কেন এই সুযোগটা পায় জানেন? এই সরকার ডেইলি স্টার প্রথম আলোকে তাদের কথা মতো চলতে বলতে সাহস পায় কেন জানেন? তুমি তো অতীতে মানুষের হয়ে করছো, তুমি তো কনস্পিরেসি থিওরি লিফলেট ছিলা, হঠাৎ করে এখন ভালো হয়ে গেল কেন? এখন কেন সংবাদপত্র হতে চাও? তুমি তো পলিটিক্সের প্লেয়ার হিসেবে খেলছো আগে, আমার সাথে খেলবা না কেন? অন্য কাউকে তো বলতে সাহস পায় না। এবং যেই ঘটনাটা 111 হয়েছে, আমানুল্লাহ কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে অনেক সময় হয় না যে যখন ঝড় আসে বড় বড় গাছগুলি সামলায়, বড় গাছগুলি না সামলালে বাকিরা পারে না। এই যে ছোট পত্রিকাগুলি কিংবা কম সার্কুলেশনের পত্রিকাগুলি, ছোট মিডিয়ামগুলি 111-এ কেন প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই? আমরা তো এরশাদের বিরুদ্ধে পারছি, কেননা বড় গাছগুলি স্বইচ্ছায় শুয়ে। মাহফুজ আনাম কিংবা মতিউর রহমানের মতো কিছু আমাদের সিনিয়র সাংবাদিক স্খলন ঘটে গেলেও সরকার যেন সবাইকে মাহফুজ আনাম মতিউর রহমান মনে না করে। মাহফুজ আনাম মতিউর রহমানকে দমন করতে যায় যাতে সমগ্র গণমাধ্যমকেই দমনে নেমে না যায়, কিংবা তাদের দুজনকে দেখিয়ে সবাইকে একত্রে বিচার করা শুরু না করে। কেননা রিয়াজ ভাই এবং যাদের কথা বলছি তারা এক জিনিস নয়। এবং সরকার মাহফুজ আনাম মতিউর রহমানের কর্মকাণ্ডের জন্য ইনস্টিটিউশন হিসেবে ডেইলি স্টার কিংবা প্রথম আলোকে যাতে ক্ষতিগ্রস্ত না করে এটাই। এবং ডেইলি স্টার প্রথম আলো অনেক সৎ সাংবাদিক আছে, আমি জানি সেই সময় তাদের সম্পাদকের ভূমিকা নিয়েও তারা এডিটোরিয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে। সুতরাং যদি মাহফুজ আনাম মতিউর রহমানের অপরাধ থাকে, অপরাধ প্রমাণিত হয়, এবং আমি মনে করি অপরাধ প্রমাণিত হওয়ার আগে তারা নিজেরাই দায় নিয়ে পদত্যাগ করার মাধ্যমে প্রথম আলো এবং ডেইলি স্টারকে প্রতিষ্ঠান হিসাবে বিকাশের সুযোগ করে দিবে। এবং তার অসংখ্য বাংলাদেশের মেধাবী সাংবাদিকরা এই পত্রিকা দুটিতে আছে এবং তারা স্বাধীনভাবে কাজ